নমস্কার, আমি ডক্টর সুপ্রকাশ এইমস নিউ দিল্লি থেকে বলছি। কারেন্ট কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে সাধারণ মানুষ যেভাবে হেল্পলেস ফিল করছেন, যেভাবে আক্রান্ত হচ্ছেন, তা অবর্ণনীয়। এইরকম ক্রাইসিস মোমেন্টেও কিছু মানুষ বন্ধু, কিছু অর্গানাইজেশনের সদস্যরা সাধারণ মানুষের দিকে মেডিসিন, অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স, প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দিয়ে সাহায্যের হাত যেভাবে বাড়িয়েছেন, তা প্রশংসনীয়। আমার বাড়ি কল্যাণীতে। চাকদার কাছের মানুষ মিস্টার মলয় সামন্ত আঙ্কেল, পিন্টু সিংদা, এনাদের অনুরোধে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এটা হয়তো সাধারণ মানুষ এবং এই সমস্ত অর্গানাইজেশনের সদস্যদের জন্য কিছুটা হেল্প হতে পারে। প্রথম কথা হলো, কোভিড-19-এ যতজন পেশেন্ট ডায়াগনোসড হচ্ছেন তাদের মধ্যে 85 to 90% পেশেন্ট বাড়িতে সাধারণ হোম বেসড কেয়ারের মাধ্যমে সুস্থ হয়ে যাচ্ছেন। দ্বিতীয় কথা হলো, কোভিড-19 হওয়া মানেই অক্সিজেন, রেমডেসিভির, ফ্যাভিরাপিড, প্লাজমা থেরাপি, স্টেরয়েড এই সমস্ত ওষুধের দরকার পড়ছে এমনটা নয়। এগুলো কেবলমাত্র যাদের মডারেট টু সিভিয়ার ক্যাটাগরির পেশেন্ট, যাদের কোনো রকম শ্বাসকষ্ট হচ্ছে বা যারা হসপিটালাইজড হচ্ছেন তাদের জন্যই একমাত্র দরকার। সুতরাং কোভিড-19-এ আক্রান্ত হওয়া মানে এই সমস্ত ওষুধগুলোর পেছনে অযথা দৌড়াদৌড়ি করে সময় নষ্ট না করাটাই বেটার। 3 নম্বর হলো, রেমডেসিভির যে ওষুধটা, এটার কোনো রকম বাড়িতে দেওয়ার চেষ্টা করবেন না। এই ওষুধটা কেবলমাত্র ইন হসপিটাল আন্ডার ডক্টরস সুপারভিশন দেওয়া দরকার, যদিও এখনো অবধি এর কোনো রকম কার্যকারিতা প্রমাণিত হয়নি। 3 নম্বর হলো প্লাজমা থেরাপি। এখনো অবধি এর কার্যকারিতা জানা যায়নি, তাই প্লাজমা থেরাপিও এখনো অবধি সাসপেক্টেড একটা ট্রিটমেন্ট। সুতরাং এর পেছনে সময় নষ্ট না করাই বেটার। 4 নম্বর হলো, কোভিড হলেই অক্সিজেন দিতে হবে এমনটা নয়। অক্সিজেন একমাত্র তাদের জন্যই যাদের অক্সিজেনের মাত্রা রক্তে 93%-এর কম থাকছে এবং পারসিস্টেন্টলি থাকছেন, অথবা তাদের শ্বাস নেওয়ার গতি মিনিটে 24-এর বেশি থাকছে, তাদের জন্য অক্সিজেন দিতে হতে পারে। এছাড়া অক্সিজেনের শুধু শুধু দেওয়ার কোনো রকম দরকার নেই। যে সমস্ত পেশেন্ট অলরেডি অক্সিজেনের উপর আছে, তাদের রক্তে অক্সিজেনের মাত্রা যদি কম হয়ে যায়, তো শুধু শুধু আগে অক্সিজেনের ফ্লো বাড়ানোর কোনো রকম দরকার নেই। প্রথমে আগে চেক করুন যে অক্সিজেনের সিলিন্ডারের ভালভ ঠিকঠাক আছে কিনা, ওটাতে কোনো রকম লিকেজ হচ্ছে কিনা, অক্সিজেনের ভালভ থেকে নাকের মাস্ক অবধি যে পাইপ লাইন, যে টিউব, সেটাতে কোনো রকম লিকেজ হচ্ছে কিনা, সেটাতে কোনো রকম লুজ ফিটিং আছে কিনা, সেগুলো আগে চেক করুন। মাস্কটা লুজ ফিটিং কিনা সেটা আগে চেক করুন। এগুলো যদি থাকে, প্রয়োজনীয় ব্যবস্থা নিন। তারপরে ভাবুন যে অক্সিজেনের ফ্লো বাড়ানো দরকার কি দরকার নয়। ওরাল স্টেরয়েড জাতীয় ওষুধ যেমন প্রেডনিসোলোন, ডেক্সামেথাসোন, হাইড্রোকর্টিসন, এই ধরনের ওষুধ অযথা বাজার থেকে নিজে থেকে কিনে খাবেন না। এইগুলো কেবলমাত্র ডক্টরসের প্রেসক্রিপশনের বা পরামর্শ নিয়ে তবেই খাবেন, কারণ এইগুলোর লং টার্ম এবং শর্ট টার্ম প্রচুর সাইড এফেক্ট আছে, যেগুলো জীবনের ক্ষেত্রে মারাত্মক প্রভাব দেখা যেতে পারে। এরপর আসি যে হোম বেসড ম্যানেজমেন্টে কাদেরকে কি করতে হবে, কি কি ওষুধপত্র দেওয়া দরকার, কখন হসপিটালে পাঠানো উচিত, সেগুলো। প্রথমে আসি অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট, যারা ল্যাব ডায়াগনোসড কোভিড-19 পেশেন্ট, তাদের জন্য, যাদের কোনো রকম সিমটম নেই এবং অক্সিজেনের মাত্রা শরীরের 94%-এর বেশি, তাদেরকে স্ট্রিক্ট হোম আইসোলেশন, গুড ডায়েট, রেস্ট, মাইল্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলো করতে হবে। এবং কিছু কমন মেডিকেশন যেমন জিঙ্ক, ভিটামিন সি, মাল্টিভিটামিন, আইভারমেকটিন এইগুলো নিতে হবে। তাদের জন্য স্টেরয়েড ট্যাবলেট, রেমডেসিভির এই সমস্ত কোনো এই ধরনের মেডিসিনের দরকার নেই। এরপর আসি মাইল্ড সিমটোম্যাটিক এবং অক্সিজেনের মাত্রা 94-এর বেশি। এই ধরনের ক্ষেত্রে পেশেন্টকে আগের যে ট্রিটমেন্টগুলো বললাম সেগুলো দিতে হবে, প্লাস যে সিমটম দেখা দিচ্ছে, যেমন ফিভার থাকলে প্যারাসিটামল, কাফ থাকলে সেট্রিজিন জাতীয় ট্যাবলেট বা কাফ সিরাপ, রানি নোজ থাকলে সেট্রিজিন জাতীয় ট্যাবলেট, স্টিম ইনহেলেশন, নাকে ড্রপ, নর্মাল স্যালাইনের, হেডেক থাকলে প্যারাসিটামল, আইবুপ্রোফেন এই জাতীয় ওষুধ দেওয়া দরকার এবং এদেরকেও স্ট্রিক্ট হোম আইসোলেশনে থাকা দরকার।
এরপরে আসি যাদের অক্সিজেনের মাত্রা পারসিস্টেন্টলি লেস দেন 93% অথবা শ্বাস নেওয়ার গতি মিনিটে 24-এর বেশি, এই ধরনের পেশেন্টদেরকে অক্সিজেন দেওয়া শুরু করতে হবে। টার্গেট যে অক্সিজেন আমাদেরকে রাখতে হবে, যদি আমি বাড়িতেও অক্সিজেন দেওয়া শুরু করি তাহলে পরে এটা নয় যে অক্সিজেনের মাত্রা 100% পৌঁছানো দরকার। অক্সিজেনের মাত্রা 92 থেকে 96% রাখলে সেটা এনাফ, তার বেশি দরকার নেই। কারণ তার বেশি অক্সিজেনের মাত্রা তুলতে গেলে শরীরে এক্সট্রা অক্সিজেন আপনাকে স্পেন্ড করতে হবে, যেটা হয়তো ক্রাইসিসের সময়ে আপনার অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। যারা অলরেডি সিওপিডির পেশেন্ট বা অ্যাজমার পেশেন্ট, এই ধরনের পেশেন্টদের জন্য, বা ব্রঙ্কাইটিসের পেশেন্ট, এই ধরনের পেশেন্টদের জন্য টার্গেট অক্সিজেন লেভেল 88 to 92% এনাফ। এর বেশি অক্সিজেন তোলার কোনো দরকার নেই, কারণ এখানে শুধু শুধু অক্সিজেনের ঘাটতি বাড়বে পরবর্তীকালে। এর সাথে সাথে যেগুলো করতে হবে এই ধরনের পেশেন্টদের, বাড়িতে যদি থাকে তাহলে প্রোন পজিশন, পেটের উপর শুয়ে, পেটের নিচে, থাইয়ের নিচে এবং কাঁধের নিচে বালিশ দিয়ে শুয়ে থাকাটা অভ্যাস করতে হবে। লাইট ব্রিদিং এক্সারসাইজ, স্লো ডিপ ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে। কিছু স্টেরয়েড নেজাল স্প্রে পাওয়া যায়, কিছু স্টেরয়েড ওরাল ট্যাবলেট পাওয়া যায়, এগুলো আপনার ডক্টরকে জিজ্ঞাসা করে ডক্টরের পরামর্শ নিয়ে তবেই শুরু করবেন। এবং কিছু ব্লাড টেস্ট, কিছু রেডিওগ্রাফিক টেস্ট, যেমন চেস্ট এক্সরে, সিটি, চেস্ট সিটি, এইগুলো করার দরকার পড়তে পারে, সেগুলো আপনার ডক্টরকে জিজ্ঞেস করে করবেন। এরপরে আসি যাদের অক্সিজেনের মাত্রা পারসিস্টেন্টলি 90-র নিচে চলে গেছে অথবা শ্বাস নেওয়ার গতি মিনিটে 30-এর বেশি চলে গেছে, এই ধরনের পেশেন্টদেরকে আপনাকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে, হসপিটালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপর আসি প্রিভেনশন, কিভাবে প্রিভেন্ট করবেন। যে কটা সোসাইটিতে, সোশ্যাল মিডিয়াতে, নিউজ মিডিয়াতে অনেক রকম প্রিভেন্টিভ মেজারের কথা বলা আছে, কিন্তু আমি কয়েকটা যেগুলো সায়েন্টিফিক এভিডেন্স আছে যাদের, সেই রকম প্রিভেনশনের কথাই বলবো। এগুলো আপনি যদি মেনে চলেন, প্রপারলি ফলো করেন, আপনার হয়তো কোভিড-19 ডিজিজের থেকে আপনি রক্ষা পেতে পারেন। সেটা হলো মাস্ক পরা। যে কোনো জায়গায় ক্লোজড স্পেস বা রাস্তায় ভিড়, অন্যান্য ক্রাউডের মধ্যে যে যখনই যাবেন বা রাস্তাঘাটে চলাফেরা করবেন, সব সময় আপনাকে মাস্ক পরে থাকতে হবে। এখন যেমন গরমের সময়, হাই হিউমিড কন্ডিশনের সময়, মাস্ক পরার পর যেটা, যে কোনো মাস্কই হোক, সেটা N95 সার্জিক্যাল অথবা কটন মাস্ক, যেটাই হোক না কেন, ঘামের জন্য মাস্ক অনেক সময় ভিজে যায়। গরমে অনেক সময় মুখে জল দিয়ে তারপরে আবার ইমিডিয়েটলি মুখে মাস্কটা পরে নেন, এতে মাস্ক ভিজে যায়। যে কোনো ভেজা মাস্ক এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়, পার্শিয়ালি অথবা ফুললি। তাই এই সময়, যে সময় আপনার এটা অ্যাভয়েড করা সম্ভব নয়, সেখানে আপনি 2খানা মাস্ক পরুন। এই জন্য আমরা রেকমেন্ড করব যে ডাবল মাস্ক পরার জন্য। ডাবল মাস্কের মধ্যে দুটো সার্জিক্যাল মাস্ক হতে পারে, একটা N95, একটা সার্জিক্যাল মাস্ক হতে পারে, একটা কটন মাস্ক, একটা সার্জিক্যাল মাস্ক হতে পারে, অথবা একটা কটন মাস্ক, একটা N95 মাস্ক হতে পারে। N95 মাস্ক যেটা সাদা কালারের পাওয়া যায় বেশিরভাগ, সার্জিক্যাল মাস্ক যেটা গ্রিন অথবা লাইট ব্লু কালারের পাওয়া যায়, এই সমস্ত মাস্ক ওয়াশেবল নয়। বাড়িতে সাবান জল বা ডিটারজেন্ট পাউডার বা যেভাবেই হোক পরিষ্কার করে এটা রিইউজ করবেন না। যে কোনো কিন্তু কটন মাস্ক আপনি যদি ইউজ করেন, যেটা ওয়াশেবল মাস্ক মার্কেটে পাওয়া যায়, তার সাথে অবশ্যই একটা সার্জিক্যাল মাস্ক অথবা N95 মাস্ক ইউজ করুন। ওয়াশেবল মাস্কের কার্যকারিতা সম্পর্কে এখনো সন্দেহ আছে, এটা ভাইরাস আটকাতে পারে না, সুতরাং আপনাকে সার্জিক্যাল মাস্ক অথবা N95 মাস্ক এর সাথে ব্যবহার করতে হবে। এরপরে আসি, মাস্ক যখন পরবেন, মাস্কের ফিটিং প্রপারলি হওয়া উচিত। লুজ ফিটিং মাস্ক ইউজ করা আর না করার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। এরপরে আসি হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশ প্রেফারেবলি সাবান জল বা ডিটারজেন্ট পাউডার জল দিয়ে ধোয়াটা বাধ্যতামূলক যদি সুযোগ থাকে। যদি সুযোগ না থাকে তবেই হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল বেসড
হ্যান্ড রাব তবেই ইউজ করবেন। দেন 3 নম্বর হলো ফিজিক্যাল ডিস্টেন্সিং, নট সোশ্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং মানে হলো যে লোকজনকে সোশ্যালি আলাদা করে দেওয়া, কিন্তু আমরা হলাম সোশ্যাল জীব, সুতরাং শুধুমাত্র ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, অ্যাটলিস্ট 6 ফিট। এরপর হলো যে ইনফেক্টেড বা যে সাসপেক্টেড, যে কোয়ারেন্টাইন্ড যারা পেশেন্ট বা রোগী, কোয়ারেন্টাইন্ড মানুষ অথবা আইসোলেটেড পেশেন্ট, এদেরকে হোম আইসোলেশনের প্রপার ব্যবস্থা করা ওয়েল ভেন্টিলেটেড রুমে। এরপর 5 নম্বর পয়েন্ট হলো গুড ডায়েট, যেখানে ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস, প্রোটিন রিচ খাবার খেতে হবে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে। 6 নম্বর পয়েন্ট হলো কোনো রকম স্মোকিং, অ্যালকোহল এগুলো নেওয়া চলবে না। 7 নম্বর পয়েন্ট হলো রেগুলার লাইট এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, এগুলো এই সমস্ত মেজারগুলো ফলো করলে পরে একজন মানুষের স্বাভাবিক সুস্থভাবে এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন থেকে হয়তো প্রোটেক্টেড থাকবে, সুস্থ থাকবে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। ধন্যবাদ।